রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 1 মাসের মাথায় এসে প্রথম অধিবেশন বসছে। নতুনভাবে বসার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এবারের অধিবেশন এবং সংসদ প্রথম ভাগেই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবতারণা হবে। বিরোধী দল তার শক্তিমত্তা দেখাবে, সরকারি দল তার কর্তৃত্ব দেখাবে। অর্থাৎ বিরোধী দল চেপে ধরার চেষ্টা করবে প্রথম থেকেই সরকারি দলকে, আর সরকারি দল প্রথম থেকেই বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করবে। এই কম্পিটিশনে যে জিতবে, রাষ্ট্র বা সরকারের 1 নম্বর ব্যক্তি যদি ঠিক থাকেন তাহলে অন্যরাও ঠিক থাকতে বাধ্য। দেখেন, গত কয়েকদিন থেকে গণমাধ্যমে খবর এসছে যে তারেক রহমান একেবারে সময় মতো অফিসে আসছেন এবং প্রোটোকল, একেবারে 4টা গাড়ি, কোনো রাস্তা দুই পাশে পুলিশ বন্ধ, এবং সচিবালয়ে পৌঁছাচ্ছেন ঠিক সময়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছেন ঠিক সময়, ঠিক তিনি টাইম মেনটেন করে চলতেছেন। এবং সচিবালয়ে পৌঁছায় তিনি খোঁজ নিচ্ছেন যে সব মন্ত্রীরা ঠিক মতো আসছেন কিনা। দেখেন, নড়ে চড়ে বসছে কিন্তু প্রশাসন শুধু সচিব কর্মকর্তা না, মন্ত্রীদের মধ্যে কিন্তু হুলস্থুল। কে কত ভালো সার্ভিস দেবেন, কে কত বেশি সিরিয়াস, তার প্রমাণ কিন্তু শুরু হয়ে গেছে। আগাম বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আলামত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সংসদের শুরুতেই একটা জটিলতা তৈরি হয়েছে, ওই যে দ্বিতীয় শপথকে ঘিরে। দ্বিতীয় শপথের সাথে যুক্ত আছে গণভোট, যুক্ত আছে জুলাই সনদ বাস্তবায়ন। আমার ধারণা, যেহেতু সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে আর বিএনপি বরাবর সংবিধান অনুযায়ী চলতে চায়, সুতরাং তারা মনে করে যে গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু কর্মকাণ্ড তারা সমর্থন করেনি। সমর্থন না করলেও প্রবল বিরোধিতার মধ্যে দেশে অন্য কোনো পরিস্থিতি তৈরিও করতে চায়নি। তারা চেয়েছে ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন নির্বাচনটা আদায় করা, কারণ নির্বাচন হলে বিএনপির জয় সুনিশ্চিত, এবং সেটা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং এই বিশ্বাসের একটা বাস্তবতাও আমরা দেখা গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পরও বিএনপি এক চুল এদিক সেদিক যে নড়ে যায়নি, অর্থাৎ একেবারে বসে যায়নি। অনেকে বলছিল যে বেগম জিয়া মৃত্যুর সাথে সাথে বিএনপিও শেষ, কিন্তু সেখান থেকে যে আবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে জন্ম নেবে এবং আরো শক্তিশালী রূপে, সেটা অনেকে কল্পনা করতে পারেনি। তারেক রহমান একেবারে এসেই বাজিমাত, 2 মাসের মাথায় ভোটার হওয়া, বাংলাদেশের এমপি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এতগুলো অর্জন এত অল্প সময়ের মধ্যে আর কেউ করেছেন কিনা আমি বাংলাদেশের ইতিহাসে আমি এটা দেখছি না। অন্যদিকে দেখেন, শুরু থেকেই তারেক রহমান চিরাচারিত রাজনীতির যে চর্চা সেটা বাদ দিয়ে তিনি ভিন্ন আঙ্গিকে মঞ্চের এক পাশ থেকে আরেক পাশ হেঁটে হেঁটে তিনি বক্তব্য দিয়েছেন, মানুষের সাথে এক ধরনের কথোপকথন করেছেন। এর মধ্য দিয়ে একটা অন্য ধরনের একটা নতুন রাজনীতির বার্তা দিলেন। তারপর নির্বাচন হলে নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সামনে বিপদটা কিন্তু আছে। সেই বিপদটা কি? ওই যে দ্বিতীয় শপথ। সেই শপথের জায়গা থেকে বিএনপি বাঁচবে কিভাবে? আমার এখনো বিশ্বাস হয় সম্ভবত, যেহেতু সংসদে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এই গণভোট বাতিল হয়ে যাবে। এই জুলাই সনদ বলে কোনো সনদ থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে? মোটেও না। বিএনপির 31 দফার মধ্যেই আছে ক্ষমতার ভারসাম্য। বিএনপির 31 দফার মধ্যেই আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা, উচ্চ কক্ষ নির্মম কক্ষ নির্দিষ্ট করা, এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। এই 4-5টা ধাপ যদি বিএনপি এই সংসদে নিয়ে আসতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই জুলাই সনদ, সংস্কার, এগুলি সব ভুলে যাবে। বিএনপি সম্ভবত সেই পথেই হাঁটছে। বিএনপি আর পেছনের পথে হাঁটবে না। বিএনপি এই সংসদকে, এই সংবিধানকে উপেক্ষা করার মধ্য দিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে তারা কোনোভাবেই, তার গায়ে মানে একটা দাগ পড়ুক, সেই দাগটা কোনোভাবেই বিএনপি পড়তে দেবে না। কারণ বাংলাদেশের এখন মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে মূল ধারাটা, সেই মূল ধারাটা এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে আর এই সুযোগ দেবে না, নিজেরাই এই পতাকা বহন করবে। সুতরাং বিএনপি এই দ্বিতীয় শপথ, সংবিধানের সাথে সাংঘর্ষিক গণভোট, জুলাই সনদ, এগুলোকে আর তোয়াক্কা না করেই সম্ভবত সংসদে একটি ভিন্ন মাত্রা যুক্ত করবে, যেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান, তার আলোকে আরো কি কি সংস্কার করা যায়, 31 দফাকে কিভাবে মানে বাস্তবায়ন করা যায়, সেই পথেই হাঁটবে। সেই পথে হাঁটলে বিএনপির ধারণা যে জুলাই সনদ, গণভোট, দ্বিতীয় শপথ, এই বিষয়গুলো একেবারেই অপ্রাসঙ্গিক হবে। হয়তো সেদিকেই যেতে পারে, আমার এটা বিশ্বাস। দেখা যাক সামনে কি হয়। সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত না হলে এবং সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে কর্মকর্তা কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে। আজ সোমবার
গতকাল সোমবার সরকারি কর্মচারী বিধিমালা 2019 অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং দেরি করে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে আদেশ জারি করেছে আইন এবং বিচার বিভাগ। অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা কর্মচারীকে কর্মদিবসের সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে হাজির হইতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বেলা 3:30টার আগে এবং রমজান পরবর্তী সময় বিকাল 5টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে। দপ্তর বা জরুরি প্রয়োজন হলে সেটা অনুমতি নিয়ে যাইতে হবে। এই যে বিধিবিধানটা, এটা কি মনে করেন এমনি এমনি হইলো না? ওই যে 1 নম্বর ব্যক্তি যেদিকে টার্ন করবে, বাকিরা কিন্তু ওই দিকেই ধাবিত হবে। আমি মনে করি যে এই যে আজকে আইন মন্ত্রণালয় এই আদেশ জারি করলো, তার মানে আইনমন্ত্রী নিজেও টাইমলি আসবেন, সবাইকে নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী নিজে আসছেন, তার দপ্তরও একদম সতর্ক সজাগ, অন্যান্য মন্ত্রীরাও হবে। এই জন্য বলছি যে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তির উপর কিন্তু বাংলাদেশের, এটা ঠিক, এখনো আমরা যতই বলি না কেন যে প্রাতিষ্ঠানিকীকরণটা সম্ভব না। আগে 1 নম্বর ব্যক্তিকে যদি ঠিক না থাকে, তাহলে আপনি শুধু বাংলাদেশ কেন, কোনো বিশ্বে কোথাও কোনো শৃঙ্খলার মধ্যে আনা যায় না। এটা হচ্ছে একটা বড় প্রমাণ। বিগত অন্তর্বর্তী সরকারের সময়টা দেখেন, কত বিশৃঙ্খল অবস্থা। তার আগে 15 বছরের কথা নাই বললাম, না পার্লামেন্ট ঠিক মতন চলে, না অফিস আদালত ঠিক মতন চলে, ফ্রি স্টাইল। মাসের পর মাস অফিসে আসছেন না, প্রধানমন্ত্রী নিরুত্তর, কোনো অ্যাকশন নেই। 2-3 জন বাদে কোনো মন্ত্রী, অনেকবার রিপোর্ট হয়েছে, কোনো মন্ত্রী সময় মতো অফিসে আসতেন না, এবং যখন তখন, এবং একদিন না একাধিক দিন না আসলেও তার কোনো জবাবদিহিতা ছিল না। এই যে বিশৃঙ্খল অবস্থাটা, এই বিশৃঙ্খল অবস্থাটা এখন তারেক রহমান পরিবর্তন করতে চান। তিনি যে সক্রিয় হয়েছে 1 সপ্তাহ না যেতেই এই দেখেন তার প্রমাণ, আইন মন্ত্রণালয় নড়ে চড়ে পড়ছে, এবং আমার ধারণা যে অন্যান্য মন্ত্রণালয়ও এই পথ অনুসরণ করে ঠিক থাকবে। তাহলে কাজগুলো ঠিক মতন হবে, জনগণ সার্ভিসটা পাবে, ফাইল স্তূপ আকারে জমা পড়বে না। দর্শক, পুলিশের সার্ভিস অ্যাসোসিয়েশন একটা ভালো বিবৃতি দিয়েছে। সেটা হচ্ছে, পুলিশের যে পোশাক পরানো হয়েছে নতুন করে, কিছুদিন থেকে দেখছেন, দারোয়ান নাইট গার্ড মার্কা পোশাক, এইটা পুনর্বিবেচনা দাবি জানাইছে। আমার এখানে 2টা কথা। দাবিটা তো সঠিক, কিন্তু যখন নাকি এইরকম একটা পোশাক নির্বাচন করা হলো, তখন পুলিশ অ্যাসোসিয়েশন চুপ করেছিল কেন? এটা কোনো মানে রং হইতে পারে? এটা আমার নিজেও আমি দেখছি, আমার খুবই লজ্জা লাগছে। কি টাইপের পোশাক এটা? মানে আগের পোশাকের চেয়ে এই পোশাকটা যে ভালো, এটা কিভাবে যুক্তিযুক্ত হলো আমি বুঝলাম না। এখানে দেখেন, বলছেন যে বিপুল অর্থ ব্যয়ে পোশাক পরিবর্তন না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত। ভালো কথা। এই সার্ভিস অ্যাসোসিয়েশন এখন ইউনিট সরকারের মানে যখন সবকিছু করে চলে গেল, এখন মনে পড়লো যে মানে এটা করার দরকার ছিল। অবশ্যই এটা করার দরকার ছিল। এই যে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কত কোটি টাকা ব্যয় হয়েছে আল্লাহ জানে। পুলিশ তো আর সংখ্যা তো আর কম না, 1 লাখ 2 লাখ। এই এত বিপুল সংখ্যক পুলিশের পোশাক পরিবর্তন করার, এইটা কি আসলে কোনো ব্যবসা ছিল? মানে মানে তলে তলে কি ব্যবসা ছিল? কি কারণে একটা পোশাক পরিবর্তনের তো মানে যে সিদ্ধান্তটা, যে বিদ্যমান পোশাকটা সুন্দর না, এইটা কে সার্টিফাই করলো? কোন পক্ষ দাবি করছে যে এই পোশাকটা ভালো না, একটা ভালো পোশাক দিতে হবে? এটা কি হাসিনা সরকার প্রবর্তন করছিল? এই জন্য তা হাসিনা সরকার যদি ভালো কিছু করে থাকে, তো সেটা মানে বহাল রাখতে অসুবিধা কি? হাসিনা সরকার এখন ওই যে ইয়ে করছে, ফ্লাইওভার করছে, ভেঙে ফেলবে, পদ্মা সেতু করছে, ভেঙে ফেলবে এগুলি। মানে আজব মানে চিন্তা ভাবনা। দেখেন, বিবৃতিতে বলতেছে কি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো প্রকার জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য আছে। আমি বললাম তো, এটা নাইট গার্ড বা দারোয়ান, তাদের পোশাকের সঙ্গে মিল আছে। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মতামত এসেছে। অ্যাসোসিয়েশনের নজরে এসছে বিষয়টি, এবং বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন।